স্বাগত অর্থযোগে, সাথে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুন 2019 থেকে এটা নেগেটিভ টেরিটরিতে আছে। তার মানে কি, আসলে মানি নেগেটিভ টেরিটরিতে যদি রিয়েল ইন্টারেস্ট রেট বা রিয়েল পলিসি রেট থাকে, তার মানে হচ্ছে আমরা আসলে কোনো পেনাল্টি তো করছি না, মানি আসলে রিওয়ার্ডিং, মানিটা বড় করা রিওয়ার্ডিং কাইন্ড অফ। তো ভেরি রিসেন্টলি আমাদের জানুয়ারির ইনফ্লেশন নাম্বার যখন আমরা পেয়েছি, যেটা 9.94 এবং আমাদের পলিসি রেট 10%, তার মানে আমরা কেবলমাত্র এই গত মাসে জানুয়ারি মাসে আমরা কিন্তু পলিসি ইন্টারেস্ট রেট যেটা পলিসি রেট যেটা সেটা পজিটিভ টাইপ। যদি এটা নেগেটিভ থাকে, টাইপটাকে আসলে এটা রিইনফোর্স করে না। নাম্বার 2, আমরা যদি অন্যান্য কান্ট্রি এক্সপিরিয়েন্স দেখি, আপনি নিচের স্লাইডটাই দেখেন, ইউএসএ এদের লাল লাইন যেটা সেটা হচ্ছে ইনফ্লেশন এবং ব্লু লাইনটা হচ্ছে পলিসি রেট। পলিসি রেটটা স্বভাবতই তাদের ভেরি রিসেন্টলি উপরে, এবং এটা তারা অ্যাগ্রেসিভলি রেজ করেছে টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন, এবং তারা কিন্তু সাকসেসফুল এটা সক্ষম হয়েছে। আমরা ইন্ডিয়ার এক্সপিরিয়েন্সও নিয়েছি, এবং বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা দেখেন ডান দিকের যে উপরের স্লাইডটা সেটা। তার মানে হচ্ছে আমাদের যে পলিসি ইনিশিয়েটিভ যেটা বলা হয়ে থাকে যে টু টাইট, আসলে অতটা টাইট ছিল না। পাশাপাশি আপনারা দেখেছেন যে এপ্রিল 2020 থেকে আমাদের পলিসি মানে আমাদের ইন্টারেস্ট রেটের উপর একটা ক্যাপ ছিল, 9% ক্যাপ, সেটাও কিন্তু এক অর্থে এক ধরনের টাইট মনিটারি পলিসির এন্ট্রিতে কাজ করেছে। এরপরেও আমরা যে পলিসি রেসপন্সগুলো করি। দর্শক, বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি ঘোষণা চলছে। আমরা আবারও ফিরবো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলার সময়। 2023-24 অর্থ বছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.22%, যা 4 বছরের মধ্যে সবচেয়ে কম। রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। এটি বিবিএস এর সাময়িক প্রাক্কালনের চেয়ে 1.6% পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কালন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল 5.82%। জিডিপি কমায় দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,738, যা আগে ছিল $2,784 প্রাক্কলন করা হয়েছিল। এদিকে চলতি অর্থ বছরের জন্য মোট জিডিপির আকার $459 বিলিয়ন প্রাথমিক প্রাক্কলন থেকে কমিয়ে $450 বিলিয়ন করা হয়েছে। কম আয়ের মানুষদের জন্য ভর্তুকি দামে আবার ট্রাকে পণ্য বিক্রি শুরু করলো টিসিবি। সোমবার শুরু হওয়া এই কার্যক্রম চলবে শুধু ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ৩৯ দিন বন্ধ থাকার পর আবারও ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। বাজারের চেয়ে কম দামে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর কিনতে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। ট্রাক চলে স্যার, সুবিধা হলো আমাদের, কম দামে পাচ্ছি, আমরা নির্ময়ের মানুষ। বাজারে অনেক দাম, তার জন্য আমরা একটু কিছু কম পাইলে আমাদের একটু ভালো হয়। এটা যদি নিয়মিত চালু হয় তাহলে খুব ভালো হয় আমাদের মতো মানুষের জন্য। তিনটা আইটেম একত্রে পাওয়া যাচ্ছে, এই জন্য ভালো আমাদের জন্য। আমরা যে এনে খাই, যে নিয়ে কম দামে পাই, এটাই ভালো, কিন্তু বেশি দাম তো আমরা খাইতে পারি না। বিক্রয় কর্মীরা জানালেন 587 টাকা 50 পয়সা প্যাকেজে 5টি পণ্য ট্রাক প্রতি 250 জনের জন্য বরাদ্দ দিয়েছে টিসিবি, যদিও এই পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। আবার চালু হয়েছে, এটা দিতে পেরে আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমাদের উচিত আরও বাড়ানো, কারণ আজকে পুরো ঢাকা সিটিতে 50টা গাড়ি দিছে, কিন্তু আমরা পাইছি 250 জনার, কিন্তু এখানে দেখবেন সিরিয়াল দাঁড়াই গেছে 500 লোক, 200-250 জন দিতে পারছে, আর 250 জন কিন্তু ঠিকই না নিয়ে চলে গেছে। টিসিবি বলছে প্রতিদিন ঢাকায় 50 এবং চট্টগ্রামে 20টি ট্রাকে এই কার্যক্রম চলবে 28 মার্চ পর্যন্ত। আমরা যে পণ্যটা দিচ্ছি, এই পণ্যটা প্রতিটা প্যাকেজে, আজকের যে প্যাকেজটা যাচ্ছে 587 টাকা 50 পয়সা, এই প্যাকেজে প্রায় 400 টাকার অধিক সরকারের ভর্তুকি রয়েছে। অর্থাৎ এক একটা প্যাকেজে জনগণের জন্য সরকারকে 400 টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যয়ের অঙ্ক সরকার ভর্তুকিতে আনছে। তো এভাবে কিন্তু সরকার তার আয়ের সাথে সামঞ্জস্য রেখে জনগণের জন্য সর্বোচ্চ যেটুকু করা যায় সেটুকু করার চেষ্টা করছে। এর বাইরেও সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ডে 75 লাখ উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি চালু রেখেছে টিসিবি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।
পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রপ্তানিতে 25% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার এনবিআর প্রকাশিত প্রজ্ঞাপনে এই তথ্য উঠে এসেছে। এর আগে এনবিআরকে এই বিষয়ে সুপারিশ দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। দেশে উৎপাদিত রাইস ব্র্যান্ড তেলের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে, এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা। এই উদ্দেশ্যেই ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্র্যান্ড তেল রপ্তানিতে 25% হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি বুধবার থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী প্লাস্টিক ফেয়ার। 17তম আন্তর্জাতিক এই মেলায় অংশ নেবে 18 দেশের 390টির মতো ব্র্যান্ড, যেখানে প্রদর্শিত হবে প্লাস্টিক পণ্য, প্যাকেজিং এবং এ খাতের বিভিন্ন যন্ত্রপাতি। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ জানান, মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নের মাপকাঠি নির্ধারণ করা হয় মাথাপিছু প্লাস্টিক ব্যবহার বিবেচনায়, কিন্তু বাংলাদেশে সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার বন্ধের নামে এই খাতের উন্নয়ন এবং বিনিয়োগ বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। অথচ প্লাস্টিকের ব্যবহার মানুষের জীবনের সাথে জড়িত। সরকারের উচিত প্লাস্টিক বন্ধ নয় এবং রিসাইকেলে মনোযোগ দেয়া এবং কর্মপদ্ধতি নির্ধারণ করা। প্লাস্টিক ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে গ্রিন ইন্ডাস্ট্রি। প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইটসেলফ কোনো পলিউশন করে না, নয়েজ পলিউশন করে না, কেমিক্যাল পলিউশন করে না, কোনো ধরনের পলিউশন প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আসে না। যে পলিউশনটা হয় সেটা হলো পোস্ট ইউজ ম্যানেজমেন্ট। কারণ আমরা কোনো প্লাস্টিক ব্যবহার করার পরে এটা যথাস্থানে ফেলি না, আর ফেলতেও পারি না, কারণ সরকারের পক্ষ থেকে বিল নাই, কোনো কিছু নাই। ফেব্রুয়ারির 8 দিনে দেশের রেমিটেন্স এসেছে 67,9,70,000 ডলার। এই হিসেবে প্রতিদিন এসেছে 8,38,71,250 মার্কিন ডলার। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ সময় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 20,30,20,000 ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 43,03,40,000 ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 18,90,000 ডলার। গেল জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল 218,52,00,000 ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 পুঁজিবাজারে। গেল দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,174 পয়েন্টে। লেনদেন হয়েছে 420,65,00,000 টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 166টির, কমেছে 165টির, বদলায়নি 70টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 1 পয়েন্ট, লেনদেন হয়েছে 3,65,00,000 টাকা। ইলিশ শূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভান্ডার বরগুনার বিষখালী নদী। জেলেরা বলছেন, শুধু বিষখালী নয়, পায়রা, বলেশ্বর ও আন্ধারমানিক নদী মোহনায় ডুবোচর ও পলিথিন বর্জ্যের কারণে ইলিশ শূন্য বিষখালী। এলাকার লোকজনের দাবি, বিষখালী নদীর সুস্বাদু ইলিশ বাঁচাতে দরকার বিশেষ উদ্যোগ। ইমরান টিটুর প্রতিবেদন। জালকাঠির সুগন্ধা থেকে উৎপত্তি হওয়া বিষখালী নদীর দৈর্ঘ্য 105 কিলোমিটার। তবে এ নদীর অধিকাংশই বরগুনার মধ্যেই পড়েছে। নদীটি পাথরঘাটায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এলাকাবাসীর মতে, বিষখালী নদীতেই দক্ষিণের সবচেয়ে সুস্বাদু ইলিশের বাস। একসময় দেশের একটা বড় অংশের চাহিদাও মেটানো হতো এখান থেকে। তবে নদীতে জেগে ওঠা ডুবোচরের কারণে সেই সংখ্যা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। এই যে নদীতে স্যার মাছ নাই, বুঝছেন, আছে খালি পানি আর পলিথিন। আগে প্রচুর ইলিশ পাইতাম না, এখন ইলিশ নয়, ইলিশের জাল ধরে বন্ধ হয়ে গেছে টোটাল। এখন ইলিশ মাছ আসি না, পলিথিনের ফিঙ্গে। একই অবস্থা বলেশ্বর, পায়রা ও আন্দারমানিক নদীরও। ভরা মৌসুমেও এসব নদীতে দেখা মিলছে না ইলিশের। দিনের পর দিন জেলেরা জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। বাডা যদি হয় তাহলে আর যাওয়ার মতো সিস্টেম নাই, চরে বাজ্যে থাকে। খেয়াও দিলে মনে করেন 20 কেজি, 30 কেজি, 50 কেজিও মানুষ পাইছে। আর এখন 10টা খাওয়া পাইলেও মনে করেন 2 কেজি মাছ পাওয়া যায় না। বরগুনার বাসিন্দাদের বড় একটি অংশেরই জীবন জীবিকা চলে এই 4 নদীর ইলিশে। জেলেদের জালে ইলিশ আর উঠেই না।
বলতে গেলে যে আর এই যে বড় সাইজের ইলিশ প্রায় 1.5 কেজি 2 কেজির ইলিশ এগুলো এখন পাওয়াই যায় না। এখন সেইখানে বেশিরভাগই দেখা যায় পাঙ্গাস মাছ পায়। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ সবসময় সোজা পথে চলাচল করে, আর এতেই ডুবোচরে বাধা পেয়ে নদীতে প্রবেশ করতে পারছে না ইলিশ। এই বলেশ্বর, বিষখালী এবং পায়রা এই 3টা জায়গার মোহনাতে অনেকগুলো ডুবোচর তৈরি হয়েছে এবং এই ডুবোচরগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু সাগর থেকে যেই পরিমাণ ইলিশ আসার দরকার সেটা আসছে না। পাশাপাশি অবৈধ জাল, এছাড়া তো দূষণ আছেই। বৃহৎ আকারে ড্রেজিং করার জন্য আমরা প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সেখান থেকে একটা সমাধান হবে এবং এটা খনন করে নদীর রুটটা ক্লিয়ার করা হবে যাতে মাছটা মাইগ্রেশন সঠিকভাবে করতে পারে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বিষখালী নদী মোহনায় 6.8, বলেশ্বর নদীতে 11.42, আন্দারমানিক নদীতে 12 এবং পায়রা নদীতে 15 কিলোমিটার ডুবোচর রয়েছে। ইমরান টিটু, 71, বরগুনা। দর্শক, 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিক্রি করছে বা কেনা বেচা করছে এবং বিকালে কী রেটে তারা কেনা বেচা করছে, তারা সেটা আমাদেরকে জানাচ্ছে এবং সেটাকে থেকে আমরা গড়ও করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে, সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে এবং মোটামুটিভাবে ওই ব্যান্ডের ভিতরেই তারা অপারেট করছে বাই অ্যান্ড লার্জ। এক্সচেঞ্জের স্টেবিলিটিটা এটাকে কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যান্ড, এটাকে আমি বলবো একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট। এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে। এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাকর স্টেবিলিটি। এক্সচেঞ্জেরকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। তার মানে এক্সচেঞ্জেরটাকে আমাকে মোটামুটিভাবেই একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে। 2 নম্বর যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে 1.5 বিলিয়নের মতো। সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল, সেটা বৈদেশিক সাহায্য থেকেই আসুক, এফডিআই থেকেই আসুক, কোনোটা কম আসবে কোনোটা বেশি আসবে, সব মিলিয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি, একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদেরকে ওভারঅল ডেফিসিটও কিন্তু সারপ্লাস হতে পারত, কিন্তু আমরা অনেক ডেটস করেছি, মানে এরিয়ার্স যেটা ছিল সেটাকে আমরা সেটেল করেছি, যার কারণে ওভারঅল ডেফিসিটে সারপ্লাস হতে হয় নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এরিয়াস তো আমাদেরকে পে করতেই হতো, সেটা আমরা করেছি। আমি মনে করি যে সামনের মাসগুলোতে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবল থাকবে। কেন থাকবে আমি সেটা একটু বলি। আমাদের বড় রকমের যে প্রেশারগুলো ছিল, 1 নম্বর প্রেশারটা ছিল রোজার সামনে রেখে, ঈদকে সামনে রেখে আমদানি করা, এবং আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির জন্য এলসি খোলা হয়েছে ব্যাপকভাবে, 30%-এর উপর এই 1 মাসে খোলা হয়েছে। ইম্পোর্টও প্রচুর হয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসেও হবে আমাদের ধারণা। তো এই যে দর্শক, চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা ছিলাম সেখানে। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদেরকে ডিগ্রি প্রদান করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। রাষ্ট্রপতি ও BUFT এর আচার্যের প্রতিনিধি হিসেবে তিনি এই ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন ইয়াং ওয়াং কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং। এ সময় আরও উপস্থিত ছিলেন BUFT বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। খাদ্য নিরাপত্তা এবং ভোক্তাদের সুরক্ষায় দরকার কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা। এ সময় খাদ্য উৎপাদন ও বিতরণের সমন্বয়ের তাগিদের কথা উঠে আসে। সম্প্রতি BBME আয়োজিত খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ঢাকার স্কাটনে BIISS অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন BBM এর জেনারেল সেক্রেটারি শেখ শামীম উদ্দিন, BCSI এর পরিচালক মঞ্জুর মোর্শেদ এবং BFS এর প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।
বাণিজ্য, বিকল্প জ্বালানি ও আইটি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটি কাজে লাগাতে হলে দু দেশের বেসরকারি খাতের ব্যবসায়ীদের যোগাযোগ এবং সরাসরি বিমান যোগাযোগ প্রয়োজন। দ্বিপাক্ষিক এক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়াজ হামিদুল্লাহ, অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ এবং বাংলাদেশ উরুগুয়ের অনারারি কনসাল মুস্তফা কামরুল সোবহান। দর্শক, চলছে অর্থযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।